সবার চোখে মুখে ক্লান্তি আর হতাশার ভাব স্পষ্ট। স্বামীদের যে ঘরটিতে থাকতে দেয়া হয়েছে সেটি খুব সুন্দর করে সাজিয়ে রাখা। কক্ষ সংলগ্ন একটি কলঘর রয়েছে। ভেতরে ঢুকে বসতেই মাস্টার আপা এসে বললেন, মাফ করবেন, তোমাদের মতো মন মতো কিছু খাওয়াতে পারিনি। ভাত সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি আর ডাল, এই যৎসামান্য আপ্যায়ন গ্রহণ করবেন। স্বামীর ভদ্রতার সহিত বলল, অসুবিধা নেই, চালিয়ে নিব। আন্টি, আপনাদের টাকা এখন দিতে হবে? বিকাশ নাম্বার দিলে ভালো হতো। সকালে দিলেই হবে, খাবার পাঠিয়ে দিয়েছি। খেয়ে তোমরা দরজা লাগিয়ে বিশ্রাম করো। ভদ্রমহিলা বেরিয়ে যাওয়ার পরে স্বামী দরজা লাগায়। জান্নাত বলে, অনেক মেয়ে। হ্যাঁ, আশ্রম তো। এরা বিধবা, এতিম অথবা স্বামী পরিত্যক্তা। জানালা খুলে দিয়ে জান্নাত জানালা দিয়ে উকি দিয়ে দেখছে মেয়েগুলোকে। গায়ে মলিন কাপড়, ভীষণ পরিশ্রমী সবাই। খানিক বাদে দরজার কড়া নাড়ে একজন। দরজা খুলুন, খাবার নিয়ে এসেছি। দরজা খুলে দিতেই খাবারের ট্রে হাতে ঢুকলো এক অল্প বয়সী মেয়ে। জান্নাতের বয়সী, তবে বয়সের উজ্জ্বলতা শরীরে নেই। স্বামীর খাবারটা নিয়ে ধন্যবাদ দিতেই মেয়েটি চলে যায়। খেয়ে দিয়ে দ্রুত শুয়ে পড়লেও ওদের দুজনের চোখে ঘুম নেই। বাইরে শব্দ হচ্ছিল। জান্নাত উঠে স্বামীর দিকে তাকায়। স্বামীর উঠে গায়ে শার্ট চাপিয়ে দরজা খুলতেই দেখে মেয়েগুলো তখনও কাজ করছিল। ঘড়িতে সময় দেখলো স্বামীর রাত 11টার বেশি। এরা এই সময়েও এভাবে পরিশ্রম করছে দেখে অবাক সে। দরজা খুলে সামনে এগিয়ে যায়। জান্নাতও মাথায় ঘোমটা টেনে বাইরে বেরোয়। অদূরেই একটা খুপড়ির বারান্দায় বসে উলের সুতা দিয়ে এমব্রয়ডারির কাজ করছিল মাস্টার আপা। স্বামীর কৌতূহলী হয়ে জানতে চাইল, আপনারা ঘুমান না? এরা এখনো কাজ করে কেন? হাসলো মাস্টার আপা। তোমরা ঘুমাওনি? স্বামীর আর জান্নাত এগিয়ে গেল। ভদ্রমহিলা দুটো বেতের চেয়ার ওদের দিকেই এগিয়ে দিয়ে বলল, বসো। ওরা বসতেই মাস্টার আপা বলতে লাগলেন, ওরা তো ওভারটাইম করে। ওভারটাইম? জি, ওদের খরচ ওরাই বহন করে। এই আশ্রমে বেতের তৈরি জিনিসপত্র, শাড়ি তৈরি করে ওরা। সরকার তো যৎসামান্য দেয়, তাতে হয় না। তাই বলে রাতেও কাজ করবে? অবাক হয়ে জানতে চায় স্বামীর। জান্নাত উঠে ঘুরে ঘুরে মেয়েদের কাজ দেখছে। একজন হেসে জান্নাতকে বসতে দিল পাশে। নাম জানতে চাইল। মাস্টার আপা স্বামীরকে বলতে লাগলেন, সবসময় ওভারটাইম করে না, ওদের সামনে বিরাট একটা খরচা আছে, বই কিনতে হবে। তাই টাকাটা ওঠাতে 10 দিন কাজ করছে। বই কেন? ওরা পড়াশোনা করছে। স্বামীর মেয়েগুলোকে দেখতে থাকে। মাস্টার আপা এক এক করে সবার পরিচয় দেন। ও শান্তি, বিয়ে হয়েছিল, বিয়ের পর পড়াশোনা ছেড়েছিল। স্বামীর পরকীয়া ধরা পড়ে, ওকে ছেড়ে দেয়। যেহেতু পড়াশোনা ছিল না, কোনো চাকরিও পায়নি, ওকে প্রায় রাস্তা থেকে তুলে এনে আশ্রমে উঠিয়েছি। এখন গায়ে খেটে খাচ্ছে, পড়াশোনা শুরু করেছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি। ওই যে শাড়ি বুনছে, ওর নাম জয়া। গরিব মা বাবা এক লোহা ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়েছিল। বিয়ের পর স্বামী পড়তে দেয়নি। বেচারি মা বাবার কোনো পুত্র সন্তান ছিল না। লুকিয়ে লুকিয়ে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে জমিয়ে মা বাবাকে দিত ওষুধ খেতে, কখনো চাল কিনতে। এই নিয়ে স্বামী খুব কথা শোনাতো। অপরদিকে না দিত পড়াশোনা করতে। অনেক মানসিক অস্থিরতায় ভুগেছে। বাপ মা মারা গেল, স্বামীও হঠাৎ মারা গেল। বেচারি পড়লো রাস্তায়। তারপর এখানে এলো। ওর নাম ঝুমা, রুবি, মিথিলা, করিমা। ওদের গল্পও এমন। এখানে যতগুলো মেয়ে দেখছো ওভারটাইম করছে, ওদের জীবনে সবারই গল্প এমন। আগে পড়াশোনা করতে পারেনি অথবা গুরুত্ব বোঝেনি, এখন জীবনের তাগিদে শিখতে হচ্ছে। স্বামীর চুপচাপ মেয়েগুলোকেই দেখে। ধীরে ধীরে দৃষ্টি ঘুরিয়ে জান্নাতকে দেখে। জান্নাত তার দিকেই তাকিয়ে আছে। স্বামী দৃষ্টি ফিরিয়ে নেয়। মাস্টার আপা স্বামীরকে বলে, তোমার বইয়ের বয়স খুবই অল্প, পড়াশোনা করছে। স্বামীর প্রসঙ্গটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বলে, এরা আর কি করে? শাড়ি বোনে। ওদের হাতের শাড়ির কত চাহিদা জানো? নাম বলবো না, তবে দেশের নাম করা একটা ব্র্যান্ডের শাড়ি কিন্তু ওদের হাতের বোনা। তারা নিজেদের নামে চালিয়ে দিচ্ছে, বিনিময়ে ওদের দ্বিগুণ দেয়। স্বামী সব শুনছিল মন দিয়ে। মাস্টার আপা এক এক করে সব মেয়েদের জীবনের গল্প শোনায়। একজনকে ডেকে বলে, মেহমানদের জন্য চা নিয়ে আসো। চা খেতে খেতে স্বামী সে রাতে দীর্ঘ সময় মাস্টার আপার সাথেই গল্প করেছে। জান্নাত চুপচাপ পাশে বসেছিল। স্বামীর মাস্টার আপাকে কিছু
বায়ার্সদের নাম্বার দিয়েছে, যারা শাড়ি এবং বেতে তৈরি জিনিসপত্রের কারবার করে। রাতে সামান্যই ঘুমিয়েছিল স্বামীর জান্নাত। খুব সকালে উঠেছে নৌকাঘাটে যাবে বলে। এদিকে মাস্টার আপা মেহমানদের জন্য নাস্তা বানিয়েছে হরেক রকম। ক্ষমা চেয়েছে রাতে খুব সাধারণ খাবার খাইয়েছে বলে। স্বামীর ভদ্রমহিলার আপ্যায়নে কৃতজ্ঞতা প্রকাশ করে। ঘরের ভাড়া এক রাতে 600। স্বামীর 10,000 টাকা বিকাশ নম্বরে ট্রান্সফার করে দিলে মাস্টার আপা যার ওপর নাই বিস্মিত হন। স্বামীর বলেছে, ওনাদের জন্য দিয়েছি ওনাদের বই কিনতে। জান্নাত ভীষণ অবাক। মাস্টার আপা আপত্তি করেছেন। স্বামীর হেসে বলেছে, অসুবিধা নেই, আল্লাহ যথেষ্ট দিয়েছেন আমাকে, আপনি রাখুন। সকাল 9:30টায় স্বামীর জান্নাতকে নিয়ে আইল্যান্ড ছেড়েছে। পুরো রাস্তায় জান্নাত কোনো কথা বলেনি, চুপচাপ স্বামীরকে লক্ষ্য করেছে। কটেজে ফিরতেই শুরুতেই খুব সাহস করে জান্নাত বলে ওঠে, আপনি ওদের বই কিনতে টাকা দিয়ে এলেন? হাতের খুব দামি ঘড়িটা খুলতে খুলতে স্বামীর জবাব দেয়। হুম। জান্নাত ধীরে ধীরে স্বামীর সামনে গিয়ে দাঁড়ায়। কেন দিলেন? আমাকে তবে কেন পড়তে দিচ্ছেন না? স্বামীর মুখ তুলে তাকায়, কিছুক্ষণ চেয়ে থাকে, ধমকে ওঠে জান্নাতকে। আগে চোখ নামাও, নামাও বলছি। জান্নাত মিয়ে গিয়ে চোখ নামিয়ে নেয়, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। খুব কাছে এগোয় স্বামী জান্নাতুলের। কি ব্যাপার, আবার এই টপিক কেন জানাতুল? আপনি আজ তবে কেন ওদের বই কিনতে টাকা দিয়ে এলেন? আমাকে তো পড়তে দেন না। স্বামীর হঠাৎ মেজাজ হারিয়ে চেঁচিয়ে ওঠে। কারণ ওদের স্বামী নেই, তোমার আছে। বজ্র ধমকে কেঁপে ওঠে জান্নাতুল। লোকটার চোখে দৃষ্টি পরিবর্তন হচ্ছে, কঠিন হচ্ছে। এক হাতে জান্নাতকে দেয়ালের সাথে মিশিয়ে ধরে বলে, এবং আমি তোমার স্বামী। আমি এটাই চাই তুমি আর পড়াশোনা না করো, এবং এটাই বাস্তবতা, তোমার স্বামী আছে, সে বুঝবে তোমার সাথে কি করতে হবে। এবং জান্নাতুল, দিস ইজ লাস্ট টাইম তুমি এই টপিক তুলছো, এরপর আর করবে না। তুমি কি ভেবেছো ওই ভদ্র মহিলার থেকে ওই মেয়েদের ব্যাপারে জানতে পেরে আমি নরম হব? আমার গ্লানি হবে, সেলফ রিয়েলাইজেশন হবে, ভাববো ইস আমার বউটাকে পড়াই তবে। না জান্নাতুল, শুনে রাখো, এমন কিছুই হয়নি। আমি সেই স্বামীরই, ভিন্ন ধাতুতে গড়া আমি। এবং ওই মেয়েদের লাইফ স্টোরি শুনে এত প্রভাবিত হবার কিছু নাই। সবার লাইফ পার্টিকুলারলি আলাদাই হয়। ওরা তুমি না। তুমি কে? তুমি জান্নাতুল, আমার বউ, এবং আমার থেকে এক লাইন বেশি বোঝার চেষ্টাও করবে। গট ইট? ফল ভালো হবে না তবে। এই যে কাঁদো কাঁদো হয়ে থাকো আমি পড়তে দিই না বলে, এটাও বেয়াদবি। এই বেয়াদবি যেন আর নজরে না পড়ে। কোনটায় অভাব আছে তোমার বলো? হ্যাঁ, কোনটায়? জবাব দাও। প্রত্যেকটা ধমকে কাঁপছে জান্নাত, জবাব দেয় না সে। মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। স্বামীর চেঁচাচ্ছে, ইবাদতের পরে সংসার এবং স্বামী দুইটা জিনিস জব করবে সারাদিন, কোনো পড়াশোনা নয়। অন্য মেয়েরা ডাক্তার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, আমার বউ শুধু আমার বউই হবে। আমার ঘর করবে, আমার বাচ্চা পালবে, বুঝলে তুমি? জান্নাত বুঝে গিয়েছে, যেমন করে সব সময় বুঝে যায়। আর কোনো কথা শোনায়নি স্বামীর জান্নাতের চোখে পানি দেখে। এই একটা জিনিস স্বামীর একটু কেয়ার করে। জান্নাতকে কাঁদতে দেখলে স্বামী বলে মানুষটা কিঞ্চিত নরম হয়। রাতে যখন জান্নাতকে কাছে টানল স্বামীর, সারা শরীরে অস্তস্বয় দিতে দিতে আমুদে হয়ে বউকে বলল, তুমি রেসপন্স করো না কেন? জান্নাত তখন উদাস চোখে জানালা দিয়ে আকাশ দেখছিল। অন্য মনস্কতা কাটিয়ে স্বামীরকে বলল, রেসপন্স কিভাবে করে? জান্নাতের শরীর নিয়ে মত্ত ছিল স্বামীর। ঘন প্রশ্বাস ফেলে বলল, বোঝো না? না, বুঝি না। আপনি বুঝিয়ে দিন, কতটুকু বুঝতে হবে? আপনার থেকে কয় লাইন কম বুঝতে হবে? খুব ভালো করে বুঝিয়ে দিন। আমি নিজে নিজে বুঝতে গেলে যদি আবার আপনার থেকে বেশি বুঝে ফেলি। স্বামীরের কানে সম্ভবত জান্নাতের এই তেরা কথাগুলো যায়নি। সে ব্যস্ত ছিল তার কাজে। আর জান্নাত আকাশ দেখছিল, চাঁদ দেখছিল। কখনো মেঘ যাকে ঢেকে দিচ্ছে, কখনো সরে যাচ্ছে মেঘ। দোতলার পেছনের বারান্দায় জান্নাতের গোলাপ গাছগুলোতে কলি ধরেছে। শুয়ে শুয়ে সবগুলো কলিকেই দেখছিল জান্নাত। ও বাড়ির বেলকনি থেকে মেইলি চাপা স্বর তাকে কখন থেকে ডেকেই যাচ্ছে। সেদিকে জান্নাতের হুঁশ নেই। আচানক গায়ে কাগজের দলা এসে লাগতেই জান্নাত চমকে পেছনে ফিরল। মেধা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ফিসফিস করিয়ে বলল, কি সামির আছে বাড়িতে? জি। কখন যাবে? একটু পরে। মেধা হাসে। গ্রেট। যে বইটা দিয়েছিলাম পড়ে শেষ করেছো? জি। ঠিক আছে, আজ আর একটা বই দেব, সমরেশ মজুমদারের সাতকাহন। তোমার পর অফিসে গেলেই একটা সিগন্যাল দিও, আমি যাব তোমাদের বাড়িতে। জান্নাত হেসে মাথা নেড়ে নিচতলায় যায়। সময় বয়ে যাচ্ছে দ্রুত।
স্বামীর টিফিন রেডি করে সাথে দিতে হবে, কিছু টাকাও চেয়ে রাখতে হবে, এতিমখানায় দান করে দেবে। নিচতলায় খাবার টেবিলে শ্যামা বসেছিল গল্পের বই হাতে নিয়ে। ওর পাশের চেয়ারে স্বামীর বসে খাচ্ছিল। রান্নাঘরে রিজিয়া আর সুহানা খুব ব্যস্ত। স্বামীর আশেপাশে তাকিয়ে জান্নাতকে ডাকছিল। রিজিয়া বাধা দিয়ে বলে, কিছু লাগবে আমাকে বলো। হ্যাঁ আমি উঠবো, আমার টিফিন বক্সটা গুছিয়ে দিতে হতো। রিজিয়া বিরক্ত ভঙ্গিতে স্বামীর দিকে তাকিয়ে ধমকে ওঠে, চেয়ার থেকে বসে আছিস, যা ভাইয়ের টিফিন গুছিয়ে দে। হাতে নেল পলিশ লাগিয়েছি, পারবো না। ভাবি কোথায়? ভাবি ভাবি করিস কেন সব সময়? এক গ্লাস পানি গড়িয়েও খেতে চাস না। দিন দিন আট করে রানী হচ্ছিস, এসব ঠিক না সামা। স্বামীর ছোট বোনকে এক পলক দেখে মাকে বলে, আহা এত কথা শোনাচ্ছ কেন? ছোট মানুষ, ওকে এখনই একেবারে করিতকর্ম হয়ে যাবে নাকি? কথাটার জবাব সোহানা তৎক্ষণাৎ দিল হাসতে হাসতে। জান্নাতুল ওরই বয়সী ভাইয়া, অথচ সে তোমার সংসার করছে। একটু থেমে সোহানা আবারও বলল, অবশ্য পুরুষ মানুষ এমনই, এরা ভাই হিসেবে একরকম, স্বামী হিসেবে একরকম, ভাই হিসেবে বোনকে বলে আহারে আমার বোনটা কত পিচ্ছি, দুধের দাঁত পড়েনি। আর স্বামী হিসেবে বউকে বলে এইটুকু বোঝো না, কচি খোকি নাকি। স্বামীর ফুরফুরে মেজাজ ছিল, তাই ভাবির সাথে তর্কে বাড়ালো না। রিজিয়া মিটমিট করে হাসছিলেন বড় বৌমার কথা শুনে। তখন রান্নাঘরে আসে জান্নাতুল। রুহি ঝিমুচ্ছে। গতকাল সারা রাত ফোন কলে কথা বলেছে তন্ময়ের সাথে। চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। স্বামী দিন দিন বোনকে ভালোই খেয়াল করছে, কিছু একটা গড়বড় হচ্ছে। রুহির বিয়ের কথা ভাবছে সে আর সারাফাত। একটা বেতাল কিছু ঘটার আগেই ওর বিয়ে দিতে হবে। রেনু গিয়ে মাইমুনাকে ধরে ধরে ডাইনিং হলে নিয়ে আসে। আজ মাইমুনার ইচ্ছে হয়েছে টেবিলে খাবে। স্বামী দাদিকে দেখেই গম্ভীর কণ্ঠে মজা করে বলে, শুনলাম দাদি তুমি নাকি পীর সাহেবা হয়েছো, তোমার নাতি বউদের দোয়া দরুদ লিখে দাও, এগুলো তুমি আবিষ্কার করো। মাথা নাড়ায় মাইমুনা, রিনরিনে গলায় বলে, ও আরও একটা দোয়া তৈরি করছি, বাচ্চা হওয়ার দোয়া। এই দোয়াটা পইরা স্বামী স্ত্রী ঘুমাইয়া থাকবি, বাচ্চা এমনি এমনি হইয়া যাইব, রাত জায়গা তোকে কষ্ট করা লাগবে না। রুহি আর শ্যামা দাদির কথা শুনে তৎক্ষণাৎ উঠে ড্রয়িং রুমে চলে যায়। তাদের দাদির মুখে কোনো লাগাম নেই। রিজিয়াও শাশুড়ির কথায় হতভম্ব এবং লজ্জিত হয়ে আঠামাখা হাত না ধুয়ে সারাফাতকে খাওয়ানোর জন্য ডাকতে চলে যায়। স্বামীর আশেপাশে তাকিয়ে দাদিকে বলে, ছোট বড় দেখে কথা বলো, তুমি খুব নষ্ট হচ্ছ দাদি। মাইমুনা গাছাড়া ভঙ্গিতে বলল, বাতার মরলে মেয়ের লোক নষ্ট হয়। আচ্ছা তুই কি একটু মোটা হয়েছিস? বুঝতে পারছি না। রুটি স্মৃতে স্মৃতে স্বামীর জবাব দেয়। জান্নাত তার দাদি শাশুড়িকে কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছিল। মাইমুনা ওকে এক পলক দেখে বলে, তোর বউ একটু মোটা হয়েছে। অবশ্য এবারের বাত পেটে আর এই বাড়ির ফুলাগো আদর শরীরে পড়লে সব বউরা মোটা হইয়া যায়। রান্নাঘর থেকে সুহানা জবাব দেয়, তা আমি মোটা হচ্ছি না কেন দাদি? তুই তাল গাছের মতন লম্বা আর মোটু হইয়া পড়বি কি? স্বামীর খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। রুহি আবারও চলে এসে বসতেই স্বামীর বসল। রুহির দিকে তাকিয়ে বলল, রাত জাগিস কেন এত? পড়িস? তাহলে রেজাল্টের এই অবস্থা কেন? রুহি বিব্রত ভঙ্গিতে আবারও উঠে যেতে চায়। স্বামীর ধমকে ওঠে, বস, কথা আছে। রুহি বসে। জান্নাত দুই ভাই বোনের মুখের দিকে তাকায় বারবার। আজ সকালটা রুহি আপুর বকা খাওয়ার সকাল সে বুঝে যায়। খাবার টেবিলে তখন এসে বসে সারাফাত, রাজন। স্বামীর বাবা আর বড় ভাইয়ের চোখে চোখ রেখে অনুমতি নিয়ে কথা আগায়। রুহিকে বলে, তোর বিয়ের কথা ভাবছি আমরা। ছেলে ডাক্তার, তানভীরের বউ সুপ্তি ভাবি আছে না, তার ছোট ভাই। আঁতকে ওঠে রুহি, গলায় খাবার আটকে যায়। মানে কিসব বলছো ভাইয়া? বিয়ের কথা বলছি তোর। 3rd ইয়ারে উঠে গেলি, এবার বিয়ে কর। ছেলেটা ভালো, আমি আরো আগে থেকেই চিনি ওকে। পরিবারের সবাই ডাক্তার। মুয়াজ শুনিসনি, নাম তানভীরের কাছে। রুহি কাঁপছে, অসহায়ের মতো এক এক করে বাড়ির সবার মুখের দিকে তাকায়। স্বামীর বোনকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে নিরেট ভারী স্বরেই বলে, এখন যদি বলিস রাস্তা অগা বগা ছগা কাউকে পছন্দ করিস, তাহলে এমন একটা থাপ্পড় মারবো, এক থাপ্পড়েই দিন দুনিয়া ভুলে যাবি। রুহি ঢোক গেলে রিজিয়া স্বামীরকে বলে, অযথা এমন কথা বলিস কেন ওকে? ও বলেছে ওর কাউকে পছন্দ? এমন কিছু না হলে তো ভালোই।
সারাফাত মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, ছেলেটা ভালো, পরিবার ভালো। ভালো ছেলে আজকাল মেলানো যায় না। আমরা কথা বলছি, তোকে দেখতে আসবে 2 দিন পরে। দেখতে আসবে? কান্না মিশ্রিত কণ্ঠে রুহি চিল্লিয়ে উঠল। রাজন টেবিলে চাপড় মেরেই বলে, চুপ, আস্তে কথা বল। এত মেজাজ দেখানোর কিছু হয়নি। বিয়ে করবি না কেন? সমস্যা কি? রুহি নিজেকে সামলে নিয়ে বলে, আমার পড়াশোনা আছে না। বিয়ের পর পড়বি, অসুবিধা কি? স্বামীরের মুখ থেকে কথাটা শুনে রুহি তার দিকে তাকিয়ে বলে, আর বিয়ের পর সে যদি তোমার মতো বউকে পড়তে না দেয়? অমনি স্বামীরের মেজাজ বিগড়ে যায়। হাতের কাছের গ্লাসটা এক ঝটকায় ছুঁড়ে ফেলে খেকিয়ে ওঠে বোনের ওপর। এক চরে সবগুলো দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। একদম বেশি বুঝবি না আমাদের থেকে, ফাজিল। জান্নাত কেঁপে ওঠে, রুহি কেঁদে ওঠে। খাওয়া বাদ দিয়ে ছুটতে ছুটে দোতলায় চলে যায়। সারাফাত আর রাজন স্বামীর দিকে তাকিয়ে বলে, মেজাজটা একটু কন্ট্রোলে রাখ, এভাবে চাপ দিয়ে তো হবে না। চাপ কই দিলাম? তবে মুখে মুখে তর্ক করছো কিভাবে দেখলে? জান্নাত চুপচাপ দাদি শাশুড়িকে খাইয়ে দোতলায় ওঠে। রুহি আপুর জন্য তার খারাপ লাগছে। এ যেন তারই গল্প। তাকে যেভাবে সবাই চাপ দিয়ে বিয়েতে রাজি করিয়েছিল, রুহি আপুর সাথেও এরকম হতে চলছে। রুহি বিছানায় শুয়ে কাঁদছে। জান্নাত গিয়ে মাথায় হাত রাখতেই রুহি ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। জান্নাত বলে, আপু, নিচে বলা বলি করছিল, তোমার কেউ জোর করবে না, তুমি কেঁদো না এভাবে। আমি মরে যাব ভাবি। ফোপাতে ফোপাতে বলে জান্নাত। ধুর বোকা, মরে কেন যাবে? তুমি বুঝবে না ভাবি, তুমি বুঝবে না। হাহাকার করছে রুহি। ঠিক তখনই স্বামীর ডেকে ওঠে জান্নাতকে। জান্নাত রুহিকে রেখে স্বামীরের কাছে ছুটে যায়। স্বামীর নাক চোখ কুঁচকে বলে, আমার টাইগুলো কোথায়? আর তুমি আমার অফিসে যাওয়ার সময়টাতেই রোজ কোথায় ঢুকে বসে থাকো? অসহ্য তো। জান্নাত জবাব না দিয়ে টাই বের করে দিল। স্বামীর টাই বাঁধছে তাড়াহুড়ো করে। জান্নাত দৃষ্টি নত করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খুব সাহস জুগিয়ে বলে ওঠে, একটা কথা বলি। হুম। রুহি আপুকে এভাবে বকাবকি না করে যদি ভালো করে বুঝিয়ে। স্বামীর ঘুরে তাকায় জান্নাতের দিকে। জান্নাত থেমে যায়। স্বামীর বলে ওঠে, এক কাজ করবে, তুমি বোঝাবে। তোমার সাথে ওর ভালোই ভাব, ভালো করে 2 দিন বোঝাও, কেমন? ওকে বলবে ছেলে সুন্দর, ফর্সা এবং কম বয়সী। আমরা আমাদের বোনের জন্য যাকে তাকে ধরে আনবো নাকি? অযথা ভয় পায় মেয়েটা, ওকে বুঝিও। কিন্তু আপু তো বিয়ে করতে চাইছে না। ওকে বুঝিও জান্নাত। জান্নাতকে আর কথা বলতে না দিয়ে স্বামীর বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে যায়, বালিশের নিচে টাকা রেখেছি, বাবাকে দিয়ে এতিমখানায় দিয়ে আসবে। দুপুরে আসবো না। বাড়িতে একটি পুরুষ লোকও নেই। জান্নাত গিয়ে দোতলায় বারান্দায় দাঁড়িয়ে মেঘাকে সিগন্যাল দিতেই মেধা সাতকাহন বইটা নিয়ে ছুটে আসে চৌধুরী বাড়িতে। মেধা এসে দোতলায় উঠল সরাসরি। আশেপাশে তাকিয়ে বলল, রুহি কোথায়? আপু ঘরে কাঁদছে। কাঁদছো কেন? আব্বা আর তার ছেলেরা রুহি আপুর বিয়ে দিতে চাইছে, সেটা শুনেই রুহি আপু কাঁদছে। মেধার মুখটা ফ্যাকাশে হয়ে যায় মুহূর্তেই। তন্ময় আর রুহির প্রণয়ের কথা মেধা জানে। সে তন্ময়কে সতর্ক করেছিল বারবার এমন একটা দিন আসবে বলে। শোননি তন্ময়? বিয়ে কি দিচ্ছেই? না, দেখাশোনা হবে। জোর করে বিয়ে দেবে না, আমার শ্বশুর তো বললেন। ও। মেধা বসলো দোতলার বারান্দায়। আজ বাড়িতে গিয়ে তন্ময়ের সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে হবে। বাড়ির কেউ এই সম্পর্ক মানবে না, এটা তো নিশ্চিত। ভাইয়ের দুঃসময়ে তাকে পাশে থাকতে হবে। জান্নাত চা বানিয়ে দিল মেধাকে। চা খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দিল দুজনে। মেধা উৎসুক হয়ে জান্নাতের কাছে জানতে চায় হানিমুনের গল্প। জান্নাত বলে সব কিছু। কিছু সময় পরে মেধা নরম গলায় প্রশ্ন করে ওঠে, খুব ভালো আছো জান্নাত? জান্নাত নিশ্চুপ হাসে। মেধা খুলেই বলে, সামির একটু অন্যরকম, সবাই জানে, তবে ভালো দিকও আছে তার। মানুষ মাত্রই এমন জান্নাত, একেবারে নিখুঁত কাউকে পাবে না তুমি। 50-50 ভালো খারাপের মিশেল। এখন দেখার বিষয় হলো তোমাকে মানুষটার ভালো গুণগুলো দাম্পত্য বাঁচিয়ে রাখতে সাহায্য করে, নাকি খারাপ গুণগুলো তোমার ধৈর্যচ্যুতি ঘটায়। আমার বেলায় অবশ্য খারাপটাই জিতে গিয়েছে, তারপর সংসার ভাঙলাম। জান্নাত অবাক হয়ে তাকিয়ে থাকে মেধার দিকে। বলে, তোমার স্বামী খারাপ ছিল খুব? এই না না, খুব খারাপ না। ওই যে বললাম না, ভালো খারাপের মিশেল। ভালো তো ছিলই, মাঝে মাঝে রেগে গেলে ঝড় মারতো, এই যা। জান্নাত দেখছে চেয়েছে। মেধা হেসে বলে, দেখলে কি সব বলতে শুরু করেছি।
সবাই ঠিকই বলে। আমার আসলে না সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। আচ্ছা আমি উঠলাম, তোমাদের বাড়ির পুরুষরা চলে এলে আবার হুলস্থুল ঘটে যাবে। এদিকে তন্ময় লাগাতার রুহিকে কল দিচ্ছে, রুহি কল ধরছে না। মেজাজ তুঙ্গে তন্ময়ের। এই অলস মেয়েটা নিশ্চয়ই দিনের বেলায় পড়ে পড়ে ঘুমায় ভার্সিটি না গিয়ে, ভাবল সে। রুহির বেলায় অসীম ধৈর্য তন্ময়ের। তন্ময় কল দিতেই থাকলো সে। ঠিক দুপুর 2টোয় রুহি কল ধরল। কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলেছে। উদ্বিগ্ন তন্ময় বলল, কাঁদছো কেন? রুহি ফোপাতে ফোপাতে সব বলল। ওপাশে তন্ময়ের মাথায় হাত। কিছুই বলছে না সে। রুহি কাঁদতে কাঁদতে চেঁচায়, প্লিজ তুমি কিছু করো। মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। স্বামীর বিকেলেই ফিরেছে। আপাতত ঘরে কিছু কাগজপত্র দেখছিল। জান্নাত তার দাদি শাশুড়ির ঘরে। দাদি শাশুড়িকে অজু করিয়ে দিয়ে নিজে নামাজে দাঁড়াবে। মাইমুনা আজ বিকেল থেকে অযথাই হাসছে। ইদানিং বৃদ্ধা অস্বাভাবিক আচরণ করে ভীষণ। কখনো হাসতে হাসতে গড়াগড়ি খায় অযথাই, কখনো কাঁদতে কাঁদতে শ্বাস উঠিয়ে ফেলে। হাসি তোরে এখন অজুতে মন দিতে পারছে না মাইমুনা। জান্নাত বলল, দাদি আপনি এত হাসবেন না, অজুটা করে নিন। ওই মাগি, আমি হাসলে তোর কি? তোর জ্বলে নাকি? মোর লগে শত্রুতামি করস মাগি? দাদি এখন গালাগাল করবেন না, আল্লাহ পাপ দেবে, আপনি অজু করেন। মাইমুনা হাসছে তো হাসছেই। হাসতে হাসতে হঠাৎ গম্ভীর হয়ে বলে, তুই আমার শত্রু। যেদিন হইতে এই বাড়িতে আইসস মোর নাতি মোরে জিগাইও না। জান্নাত বলে, আচ্ছা আচ্ছা, আমি ওনাকে বলবো যেন আপনাকে জিজ্ঞেস করে। এখন অজু করেন। মাইমুনা বকবক করতেই থাকে। একটা মহিলা সবচেয়ে বড় শত্রু কে হয় জানিস? কে? আর একটা মহিলা। আর একটা পুরুষ সব থেকে শত্রু কে জানিস? কে? হ্যাঁ নিজের নুনু। বলেই অট্টহাসিতে ফেটে পড়ে মাইমুনা। হতভম্ব জান্নাত। বুড়ির আজে বাজে কথা শুনে জান্নাতের মাথা ঝিমঝিম করছে। মাইমুনা আবারও হাসি থামিয়ে বিজ্ঞার ন্যায় বলতে থাকে, এই পৃথিবীতে অর্ধেক আকাম কুকাম হয় ওই কারণে। পুরুষ মানুষ জায়গায় জায়গায় ধরা খায় ওই কারণে। ওইডারে সামলাইতে পারে না তাই। আবারও খিক খিক করে হাসতেছে মাইমুনা। হাসির শব্দ ধীরে ধীরে জোরালো হচ্ছে। জান্নাত কোনো মতে দাদি শাশুড়িকে অজু করিয়ে দিয়ে বেরিয়ে যায় ও ঘর থেকে। এ ঘরে আজ নামাজ আদায় করবে না সে। বুড়ির আজে বাজে কথা শুনে নয়তো আবার অজু ভেঙে যাবে তার। ঘরে ঢুকতেই স্বামীর তাড়া দেয়, নামাজ শেষ করে রুহিকে ডেকে নিয়ে আসো তো জান্নাতুল। রুহি ঘরে ছিল না, সে ছাদে। মাথা নিচু করে মেঝেতে বসে আছে মেয়েটা। ছাদের দরজা বন্ধ। তার সামনে হাঁটু ভেঙে বসে আছে তন্ময়। দুহাতে চুল খামচে ধরে মুখটা বিকৃত করে বলে, শালা এই মুয়াজ্জে ফয়েজ্জে কোত্থেকে টপকালো আবার? নাম ভেঙচিও না। বিরক্তর সুর রুহির কণ্ঠে। তন্ময়ের চোখ বড় বড় হয়। রাগ উঠে যায় নিমিষেই। রুহি থুতনি ধরে ঝাঁকুনি দিয়ে বলে, ওরে ভাইয়েরা না পাত্রের নামের জন্য খুব দরদ দেখছি। হ্যাঁ ভ্যাং চাবো, 100 বার ভ্যাং চাবো। এই শোনো, মুয়াজ ফুয়াজ বুয়াজ গুয়াজ সুয়াজ দুয়াজ পুয়াজ লুয়াজ কুয়াজ। রুহি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বসে থাকে। তন্ময় থেমে বলে, 2 দিন সময় দে। তারপর চাকরির কনফার্মেশন লেটার হাতে নিয়ে আব্বু আর ভাইয়ারদের জানাবো। মানলে মানবে, নয়তো নিজের পথ দেখবো। এই গেল তোমার পরিবার আর আমার। মানলে মানবে, নয়তো পালাবি আমার সাথে। আমি পারবো না। কেন? তোর পরিবার তোর সাথে জল্লাদের মতো আচরণ করতে পারলে তুই পারবি না কেন পালাতে? সবাই আমাকে খুব ভালোবাসে তন্ময়। আর আমি তোকে ভালোবাসি না? রুহি চুপ হয়ে যায়। কাজ শেষে তন্ময় ওর মাথায় হাত বুলিয়ে বলে, আরে বোকা, এটা তো প্ল্যান বি। প্ল্যান এ আগে অ্যাপ্লাই করবো না, চাপ নিস না। নামাজ পড়ে জান্নাত রুহিকে কোথাও খুঁজে না পেয়ে ছাদের দরজায় কড়া নাড়ল। রুহি আপু ছাদে? হ্যাঁ ভাবি, কি হয়েছে? তোমার ভাইয়া ডাকছিল। অন্তরাত্মা কেঁপে উঠল রুহির। ঘুরে তন্ময়ের দিকে তাকায়। তন্ময় ফিসফিসিয়ে বলল, চোখ মুছে যাও, কি বলে আমাকে জানিও, আমি গেলাম। জান্নাতের পিছু পিছু তখন স্বামীরও উঠে আসে ছাদের দরজার কাছে। দরজায় টোকা দিয়ে বলে, রুহি দরজা খোল, ভর সন্ধ্যায় ছাদে কি কাজ তোর? তন্ময় পাইপ বেয়ে সাবধানে নামছে। ও বাউন্ডারির বাইরে না যাওয়ার অবধি রুহি দরজা খুলবে না। এদিকে তার ভয় করছে স্বামীর যদি কিছু সন্দেহ করে। স্বামীর কিঞ্চিত সন্দেহ জাগে। জান্নাতকে বলে, রুহির ঘরে যাও, আমি রুহিকে নিয়ে আসছি। এই রুহি দরজা খোল। জান্নাত রুহির ঘরে গিয়ে দেখল জানালা সব খুলে রাখা।
বাইরে থেকে মশা ঢুকছিল প্রচুর। জান্নাত তখন জানালার কাজ টানছিল। তখনই জান্নাতের চোখে পড়ে আধো অন্ধকারে এক ছায়ামূর্তি কাঁটাতার পেরিয়ে হাওলাদার বাড়ির বাউন্ডারিতে ঢুকলো। জান্নাতের মস্তিষ্ক দ্রুত ঘটনাটি বুঝে ফেলে। তৎক্ষণাৎ মোচড় দিয়ে ওঠে বুক। রুহি আপু তবে সম্পর্ক করেছে কার সাথে? সে হাওলাদার বাড়ির কেউ? কে হতে পারে? তন্ময় ভাইয়া? সেই রাতে জান্নাতুল সারাক্ষণ মনের মধ্যে খসখসানি নিয়ে থেকেছে। সে চেয়েছিল রুহির সাথে একটু কথা বলবে। সামনে যে এ বাড়ির বিরাট ঝামেলা লাগবে তা জান্নাত বুঝতে পেরেছে। সে রুহি আপুকে বোঝাতে চায়। রুহির সাথে কথা বলতে পারেনি জান্নাত। স্বামীর বোনকে 3 ঘন্টা ধরে বিয়ের জন্য বুঝিয়েছে। রুহি কান্না চেপে রেখে চুপচাপ শুনেছে সেসব। ভেতরটা তার ছটফট করছিল। খেয়ে দিয়ে রাত 11টায় স্বামীর ঘরে এসে একটা সুন্দর দৃশ্য দেখতে পায় আজ। টকটকে কাঁচা হলুদ রঙের সোনালি পাড়ের একটা টাঙ্গাইল শাড়ি পরে জান্নাত বিছানার উপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। তার মাথার কাছে একটা বই। বইটা সম্ভবত পড়তে পড়তেই ঘুমিয়েছে। স্বামী দেখছে যেন কোনো ইন্দ্রাণী শুয়ে আছে তার বিছানায়। এগিয়ে যায় স্বামীর চিন্তিত ভঙ্গিতে। একটা মেয়ে এত সুন্দর হতে যাবে কেন তার বুঝে কুলায় না। একেবারে মাখনের মতো নরম ফকফকে বিছানায় উঠতেই বইটা নজরে পড়ে স্বামীরের। সমরেশ মজুমদারের সাতকাহন। বইটা বোধহয় রুহির। স্বামীর বইটা মাথার কাছ থেকে সরিয়ে রাখতে রাখতে বিড়বিড় করে বলে ওঠে, সাতকাহন পরে দীপাবলি হওয়ার শখ হয়েছে নাকি? কারো হাতের গভীর স্পর্শ পেতেই ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে জান্নাত। এটা যে তার স্বামী মশাই তা বেশ বুঝে যায় অতি দ্রুত। আতঙ্কে জমে গিয়ে দুপার্শ্বে মাথা নেড়ে বলে ওঠে, আজ না আজ না আজ না প্লিজ। থামলো স্বামীর। অবাক হয় কিছু পল তাকিয়ে থেকে বলে, কি আজ না? ঠিক হয়ে শো। ধনুকের মতো বেঁকে আছো। ঠিক করে শুয়ে দিচ্ছিলাম আমি। জান্নাত সামলে নেয় নিজেকে। শুয়ে পড়ে এক সাইড হয়ে চুপচাপ। স্বামীরও শোয়। তার দাম্ভিক পুরুষ মস্তিষ্ক ঘটনাটি ধরতে পারল না। ওই মস্তিষ্ক বুঝতে পারল না যে সে ঠিক কী পরিমাণ আতঙ্ক দিয়ে রেখেছে তার বউকে। ভার্সিটিতে যাব না মানে? ভার্সিটি যাওয়ার জন্য পুরোপুরি রেডি রুহি। মায়ের নিষেধ শুনে ভীষণ অবাক সে। রিজিয়া ডাইনিং টেবিলের ওপর ফলের ঝাঁপিতে কিছু সবুজ আপেল রাখতে রাখতেই বললেন, তোর বাবা বারণ করেছে আজ যেতে, যাস না। রুহির মনটা কুডেকে ওঠে। পুরো ঘরে সাবধানী নজর বুলিয়ে দেখতে পায় রেনু, জান্নাত আর সুহানা মিলে ঘরটাকে গোছগাছ করছে। শ্যামাও ওদের সাহায্য করছে। শ্যামা আড়ে আড়ে তাকিয়ে মিটিমিটি হাসছেও আবার। বুকটা কাঁপছে রুহির। তার মানে গতকাল রাতে মেজো ভাইয়াকে করা অনুরোধ মেজো ভাইয়া রাখলো না। রিজিয়া মেয়েকে এক পলক দেখে, গলায় দরদ ঢেলে বলে, জেদ করিস না। আজ দেখতে আসবে তাই না? ছেলে ছেলের পরিবারের সবাই এমনি দেখা দেখি করবে না। তানবীরের শ্বশুরবাড়ির লোক হিসেবে আসবে। এখনই বিয়ের কথা হবে না। আর ছেলে তোকে দেখবে, তুই ছেলেকে দেখবি। প্রাথমিক পছন্দ হলেই বিয়ের কথা উঠবে। রুহির কান্না পাচ্ছে। মা ভাবিদের ওপর চেঁচামেচি শুরু করে দিয়েছে। সুহানা বুঝালো, বললাম তো এমনি দেখতে আসবে, আর দেখলেই তো বিয়ে হয়ে যাবে না রুহি। অযথা বাবা ভাইয়াদের সাথে দ্বন্দ্ব করছো তুমি। তো দেখতে আসারই বা প্রয়োজন কি? বললাম তো বিয়ে করব না। কেন, তোমার কি কোনো সম্পর্ক আছে? মুখটা শুকিয়ে যায় রুহির। সুহানা বলতে থাকে, সম্পর্ক নিয়ে ক্যারিয়ার নিয়েও তো সিরিয়াস না। কোনো মতে পড়াশোনা করছো, রেজাল্ট খারাপ করছো, তো বিয়ে না করতে চাওয়ার কারণ কি? রুহি জবাব দিতে পারল না। মলিন মুখে চলে গেল নিজের ঘরে। জান্নাতের খুব খারাপ লাগছে রুহি আপুর জন্য, কিন্তু সেই বা কী করতে পারবে? ছেলে পক্ষ দেখতে আসবে শুনে তন্ময়ের মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। বিকেল থেকে ছটফট করছে। চাকরির কনফার্মেশন লেটার এখনই হাতে পায়নি। এই অবস্থায় বাবা ভাইদের কাছে কি বলবে বুঝতে পারছে না। শেষটায় গিয়ে মেধাকে ধরল। আপু, আমি আজ আব্বুকে বলবো আমি রুহিকে বিয়ে করব। যদি ওনারা না মানেন, প্লিজ তুমি আমার সাথে থেকো। মেধার মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। ভাইকে নিয়ে খুব টেনশন হচ্ছে। কোনোভাবে যদি মেধার বাবা ভাইরা মেনেও নেয়, ওই পরিবারকে কি করে রাজি করাবে সে বুঝতে পারছে না। স্বামীর যা বেয়াদব, খুব খারাপ অবস্থা করে ছাড়বে তন্ময়ের। সারাদিন জান্নাত রুহির ঘরের সামনে ঘুরঘুর করেছে। রুহি আপুকে কিভাবে সান্ত্বনা দেবে সে? বিছানার ওপর শুয়ে আসছে রুহি। তন্ময় ফোন দিচ্ছে।
রিসিভ করতেই রুহি কান্নায় ভেঙে পড়ে। তন্ময় ওকে ঠান্ডা করতে ব্যস্ত হয়ে পড়ল। রুহি হাঁপাচ্ছে। জানো তন্ময়, ভাইয়াকে কত বুঝিয়ে বললাম রাতে, ভাইয়া মেনেও নিল। সকালে উঠেই দেখি এই অবস্থা, আমাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। ভালো পাত্র পেয়ে মাথা ঠিক নেই তোমার বাপ ভাইয়ের। ডাক্তার পরিবারের সবাই ডাক্তার, তাও আবার লন্ডনের, এত সম্মানীয় ফ্যামিলি। রুহি কাঁদতে কাঁদতে বলে, আমি দুটো ঘুমের ঔষধ খেয়ে পড়ে থাকবো, কিছুতেই যাব না আমি পাত্রর সামনে। তন্ময় ওকে বোঝায়। শোনো লক্ষ্মীটি, আজ সন্ধ্যায় তুমি চুপচাপ তোমার পরিবার যা বলে করো, আমি বাকিটা দেখবো। এখনই ঝামেলা পাকিয়ে সামির ভাইকে খেপিও না।